হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডারের প্রথম নাটক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রতিটি লাইনের বাংলা মানে বলার পাশাপাশি যে সমস্ত জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে সে সম্পর্কেও আমরা আলোচনা করব। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। Tired out of his long journey, the king went early to bed. অর্থাৎ দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে রাজা তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলেন। It was the middle of the night. সময়টা ছিল মধ্যরাত্রি। Now over half the world's nature seems dead. এখন প্রায় অর্ধেক পৃথিবীর প্রাণীরা মনে হচ্ছে যেন তারা মারা গিয়েছে। এখানে সিমস মানে মনে হওয়া আর ডেড মানে মৃত, তাই বলে কি সত্যিই তারা মারা গিয়েছে? একেবারেই নয়। এখানে সিমস ডেড বলতে বোঝাতে চেয়েছে যে তারা গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ড। এবং দুঃস্বপ্নেরা, উইকেড মানে দুষ্টু, ড্রিমস মানে স্বপ্ন, এই দুয়ে মিলে একত্রে বোঝাচ্ছে দুঃস্বপ্নেরা অ্যাবিউজ মানে বিরক্ত করা, স্লিপিং মেনস মাইন্ড ঘুমন্ত মানুষের মনকে কিন্তু তারা বিরক্ত করছে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। আর এখন বাইরে বেরিয়েছে শুধুমাত্র নেকড়ে অথবা হত্যাকারীরা, খুনিরা, এবং তারা শিকারের খোঁজে বাইরে বেরিয়েছে। ঠিক আছে, চারিদিকটা একদম নিশ্চুপ, নিঃশব্দ। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ woke up টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। দিস ওয়াজ দ্য টাইম অর্থাৎ এটাই হলো প্রকৃত সময়, হোয়েন লেডি ম্যাকবেথ woke up যখন লেডি ম্যাকবেথ তিনি ঘুম থেকে জেগে উঠেছেন, টু প্লট পরিকল্পনা করার জন্য দ্য মার্ডার অফ দ্য কিং অর্থাৎ রাজাকে কিভাবে হত্যা করা হবে সেই পরিকল্পনা করার জন্য লেডি ম্যাকবেথ কিন্তু ঘুম থেকে জেগে উঠেছেন এই মধ্যরাত্রে। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড। তিনি হয়তো এইরকম একটা কাজকে হাতে নিতেন না। ডিড মানে এখানে কাজ, আন্ডারটেকেন মানে কোনো কাজকে হাতে নেওয়া। সো অ্যাভারেন্ট টু হার সেক্স, যেটা কি না তার মতো একজন মহিলার কাছে খুবই ঘৃণ্য। অ্যাভারেন্ট মানে ঘৃণ্য বা জঘন্য, আর সেক্স মানে এখানে লেডি ম্যাকবেথ কি ফিমেল, তাহলে তার মতো একজন মহিলার কাছে এই রকম একটা যে ঘৃণ্য কাজ সেটা তিনি হয়তো নিতেন না। অ্যান্ড সি ওয়াজ ওয়েল অ্যাওয়ার, এবং তিনি কিন্তু খুব ভালো করেই জানতেন অফ হার হাজব্যান্ডস নেচার, তার স্বামীর স্বভাব। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, যেটা কিনা মানুষের দয়া মায়া দ্বারা পরিপূর্ণ, টু এক্সিকিউট এ কনট্রিভড মার্ডার, যে তিনি এই রকম একটা কৌশলী হত্যাকে কিন্তু কাজে পরিণত করতে পারবেন না। এখানে কিন্তু টু ব্যবহার করা হয়েছে, TOO2 এবং TO2, মানে এতটাই দয়ার শরীর তার যে এই রকম একটা কৌশলী হত্যাকে কিন্তু তিনি সম্পাদন করতে পারবেন না। সি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিয়াস। তিনি জানতেন তার স্বামী কিন্তু অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী, বাট কিন্তু হি ওয়াজ নট প্রিপেয়ার্ড, তিনি প্রস্তুত ছিলেন না, মানে ম্যাকবেথ প্রস্তুত ছিলেন না ফর দ্য হাইট অফ ক্রাইম, এই রকম একটা অপরাধ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। ইনঅর্ডিনেট মানে কি অপরিমিত, আর অ্যাম্বিশন মানে উচ্চাশা। এই রকম একটা উচ্চাশাকে পরিপূর্ণ করতে হলে যে ধরনের অপরাধ করা দরকার সেই অপরাধ করার জন্য ম্যাকবেথ কিন্তু প্রস্তুত ছিলেন না। সি হ্যাড ওন হিজ কনসেন্ট, কিন্তু লেডি ম্যাকবেথ তার সম্মতি জয় করতে সক্ষম হয়েছিল অ্যাবাউট দ্য মার্ডার, এই হত্যাকাণ্ড সম্পর্কে। অর্থাৎ লেডি ম্যাকবেথ কিন্তু ম্যাকবেথকে রাজি করিয়েছিল যে এই হত্যাটা করতেই হবে, বাট সি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু তার সন্দেহ ছিল তার রেজলিউশন মানে তার যে দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা। ম্যাকবেথ প্রতিজ্ঞা করেছিল লেডি ম্যাকবেথের কাছে যে হ্যাঁ আমি ডানকানকে হত্যা করব, কিন্তু লেডি ম্যাকবেথের কিন্তু সন্দেহ ছিল। অ্যান্ড সি ফিয়ার্ড দ্যাট, এবং লেডি ম্যাকবেথের ভয়ও ছিল দ্যাট ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, তার স্বভাবের যে কোমলতা, টেন্ডারনেস মানে কোমলতা এবং ডিসপোজিশন মানে আচরণ, তার আচরণের যে কোমলতা উড ডিফিট দ্য পারপাস, অর্থাৎ তার উদ্দেশ্য পূরণকে ব্যর্থ করে দেবে। সো আর্মড উইথ ড্যাগার, তাই অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে, ড্যাগার মানে ছোড়া, অর্থাৎ ছোড়া নিয়ে সুসজ্জিত হয়ে সি অ্যাপ্রোচড কিংস চেম্বার, তিনি কিন্তু রাজার চেম্বারে বা রাজার শয়নকক্ষে প্রবেশ করলেন। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে তিনি কি দেখলেন?
যে ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম, এবং যখন লেডি ম্যাকবেথ ডানকানকে দেখল আর্নেস্টলি, অত্যন্ত মন দিয়ে, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখের মধ্যে এমন কিছু ছিল হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যেটা কিনা তার নিজের বাবার মুখের সঙ্গে সদৃশ ছিল। অর্থাৎ তার বাবার মুখের সঙ্গে কিন্তু ডানকানের মুখে তিনি একটা মিল খুঁজে পেয়েছিলেন, এবং সেই জন্য ডানকানকে হত্যা না করেই তাকে ফিরে আসতে হয়েছিল। এই জায়গাটা দাগ দিয়ে রাখবে। দাস সি হ্যাড নট কারেজ টু প্রসিড ফার্দার, এবং সেই জন্য তার সাহস হয়নি সামনে অগ্রসর হওয়ার জন্য। চলে এসো পরের পৃষ্ঠায়। সি রিটার্নড টু কনফার উইথ হার হাজব্যান্ড, তিনি ফিরে এলেন তার স্বামীর সঙ্গে কিছু পরামর্শ করার জন্য। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস, অর্থাৎ তিনি মনে করতেন, এখানে হি বলতে ম্যাকবেথ মনে করতেন যে কিছু স্ট্রং রিজন রয়েছে, কিছু শক্তিশালী কারণ রয়েছে এগেনস্ট দ্য মাদার, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। অর্থাৎ ম্যাকবেথের কেন হত্যাটা করা উচিত নয়, এর বিরুদ্ধে কিন্তু কিছু স্ট্রং রিজন রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট মানে প্রজা। ম্যাকবেথ কিন্তু শুধুমাত্র একজন সাবজেক্ট নয় বা একজন প্রজা নয়, বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, তিনি তো ডানকানের একজন নিকট আত্মীয়। বিসাইডস হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, এবং এর পাশাপাশি তিনি তো রাজার একজন অতিথি সেবক। হোস্ট মানে অতিথি সেবক, গেস্ট মানে অতিথি, এবং অতিথিকে যে সেবা করে তাকে বলা হয় হোস্ট। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং, সুতরাং তার কর্তব্য কি? তার কর্তব্য হলো রাজাকে রক্ষা করা ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, অর্থাৎ হত্যাকারীদের ভয় থেকে। অর্থাৎ রাজাকে যদি কেউ হত্যা করতে আসে, ম্যাকবেথের কাজ তাদের হাত থেকে রাজাকে রক্ষা করা। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, বরং তার পরিবর্তে সে কি করছে, সে নিজেই ছোরা নিয়ে তাকে মারতে চলেছে। হি অলসো কনসিডার্ড, তিনি এটাও বিবেচনা করে দেখলেন, হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল এ কিং দিস ডানকান হ্যাড বিন, যে কতটা জাস্ট মানে ন্যায়পরায়ণ, এবং বেনিভোলেন্ট মানে উদার, অর্থাৎ কতটা উদার এবং কতটা ন্যায়পরায়ণ আমাদের এই রাজা। হাউ ক্লিয়ার অফ হিজ অফেন্স টু হিজ সাবজেক্টস, এবং কতটা নিষ্পাপ। ক্লিয়ার অফ হিজ অফেন্স মানে অপরাধ, আর ক্লিয়ার অফ হিজ অফেন্স মানে নিষ্পাপ। টু হিজ সাবজেক্ট মানে প্রজা, অর্থাৎ প্রজাদের কাছে কতটাই তিনি নিষ্পাপ। হাউ লাভিং টু হিজ নোবেলিটি, অর্থাৎ অভিজাত সম্প্রদায়ের কাছে কতটা তিনি ভালোবাসার পাত্র। দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবললি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, এবং তার প্রজারা কিন্তু দ্বিগুণ উৎসাহে এগিয়ে আসবে এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। অ্যাভেঞ্জের মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। মোরওভার বাই ফেভার অফ দ্য কিং, এবং এর পাশাপাশি রাজার আনুকূল্যের জন্যই ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, ম্যাকবেথ সমস্ত রকমের মানুষের কাছে কিন্তু সম্মান অর্জন করেছিল। সর্ট মানে রকম বা ধরন। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্টেইনড, আর এই সম্মানকে কিভাবে কলুষিত করা যায় বা কলঙ্কিত করা যায়, মানে এই অনার্স মানে সম্মান, আর স্টেইন মানে কলঙ্কিত করা বা কলুষিত করা, বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, এইরকম একটা ঘৃণ্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। অর্থাৎ যে সম্মান ম্যাকবেথ অর্জন করেছে, সেই সম্মানটাকে কিভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়, এরকম জঘন্য একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাজ রিজলভড টু প্রসিড নো ফার্দার, আর এই সমস্ত দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়ে, কনফ্লিক্টস মানে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে, লেডি ম্যাকবেথ দেখতে পেল যে হার হাজব্যান্ড হ্যাজ রিজলভড, তার স্বামী প্রতিজ্ঞা করেছে, টু প্রসিড নো ফার্দার, যে সে আর সামনে অগ্রসর হবে না, এই হত্যাটা তিনি আর করবেন না। বাট সি ওয়াজ এ ওম্যান, কিন্তু তিনি ছিলেন এমন একজন মহিলা, নট ইজিলি সেকেন্ড ফ্রম হার পারপাস, এত সহজে কিন্তু তার উদ্দেশ্য থেকে তিনি সরে আসবেন না। সি বিগ্যান টু পোর, অর্থাৎ তিনি ঢালতে আরম্ভ করলেন, ইন অ্যাট হিজ ইয়ার্স, তার কানের মধ্যে, ওয়ার্ডস শব্দ, অর্থাৎ শব্দের বীজ তিনি ম্যাকবেথের কানের মধ্যে ঢালতে শুরু করলেন। টিনসড উইথ এ ভ্যালিওর অফ হার টাং, যেটা কিনা রঞ্জিত ছিল তার জিভের সাহসিকতায়। অর্থাৎ ম্যাকবেথের স্ত্রী কিন্তু খুব ভালো কথা বলতে পারতেন, কথার জালে কিন্তু অন্যকে ফাঁসিয়ে দিতে পারতেন। ইনফিউজিং, তিনি ঢেলে দিতে সক্ষম হলেন, এ পোরশন অফ হার ওন স্পিরিট, তার নিজের আত্মার একটা অংশ,
ইনটু হিজ মাইন্ড, তার মনের ভিতরে, অর্থাৎ ম্যাকবেথের মনের ভিতরে কিন্তু লেডি ম্যাকবেথের চিন্তাধারার একটা অংশ তিনি প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। অ্যাসাইনিং এ রিজন আপন রিজন, তিনি কারণের পর কারণ দেখিয়ে যাচ্ছেন। ওয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন, কেন তার সরে আসা উচিত নয় এই সংকল্প থেকে। শ্রিঙ্ক মানে সরে আসা, পিছিয়ে আসা। ফ্রম দ্য রেজলিউশন, এই দৃঢ় প্রতিজ্ঞা থেকে কেন তার সরে আসা উচিত নয়। হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, যেটা কিনা এর আগে তিনি গ্রহণ করেছেন। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান শর্ট নাইট, এবং একটা ছোট্ট রাতের কাজ কিভাবে উড গিভ টু অল দেয়ার নাইটস অ্যান্ড ডেজ টু কাম সোভরেন পাওয়ার অ্যান্ড রয়্যালটি, যে কিভাবে তাদেরকে দেবে সার্বভৌম ক্ষমতা এবং রাজত্ব। ঠিক আছে, একদিন যদি তারা কষ্ট করতে পারে তাহলে বাকিটা জীবন তাদের কিন্তু সার্বভৌম ক্ষমতা এবং বিশাল রাজত্ব তারা পেয়ে যাবে। সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডাইজ, তিনি তাকে কি করলেন, অভিযুক্ত করলেন কাওয়ার্ডাইজ বলে, মানে কাপুরুষ বলে। অ্যান্ড ফিকলনেস, অস্থির চিত্ত। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, তার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার জন্য। রিভার্টিং মানে পিছিয়ে আসা। সি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট কুড বি, তিনি এটাও তাকে বললেন যে এটা কতটা প্র্যাকটিকেবল, কতটা যুক্তিপূর্ণ, টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, যে এই যে কৃতকর্মটা, এই যে দুষ্কর্মটা আমরা করব, গিল্ট অফ দ্য ডিড মানে কাজের দোষটা আমরা কত সহজেই চাপিয়ে দিতে পারবো কাদের উপরে, অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, অর্থাৎ মাতাল ওই রক্ষীদের উপরে। হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, যারা কিনা ঘুমাচ্ছিল রাজার চেম্বারের বাইরে। ঠিক আছে, পরীক্ষায় এইখান থেকেও প্রশ্ন এসেছে, কিন্তু আউটসাইডের জায়গায় ইনসাইড দিয়ে প্রশ্ন করেছে, তো তোমরা একটু খেয়াল করবে এই জায়গাগুলো। নেক্সট প্যারাতে চলে এসো। সো কিং টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, তাই ম্যাকবেথ কী করলো, ম্যাকবেথ সেই ছোরাটা তার হাতে তুলে নিল। অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম, এবং তিনি খুব আস্তে আস্তে পা টিপে টিপে কিন্তু সেই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলেন। হোয়ার ডানকান স্লেপ্ট, যেখানে ডানকান ঘুমিয়েছিল। অ্যাজ সি অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য বেড চেম্বার, আর যখন তিনি সেই বিছানার শয়নকক্ষের দিকে প্রবেশ করছেন, হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার, তিনি কিন্তু দেখতে পেলেন অন্য একটা ছোরা হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, সেটা বাতাসে ঝুলছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হ্যালুসিনেশন। ঠিক আছে, সত্যি সত্যি কোনো ছোরা সেখানে বাতাস থেকে ঝুলছিল না। উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, তার যে হাতলটা, ওই ছোরাটার হাতলটা কিন্তু ছিল ম্যাকবেথের দিকে। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড, এবং সেখানে রক্তের ফোঁটা লেগেছিল অন দ্য টিপ, তার অগ্রভাগে। অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এবং সেই ছোরাটার ধারালো অংশে, ব্লেড মানে এখানে ধারালো অংশ, ছোরাটার ধারালো দিকে কিন্তু সেখানে রক্ত লেগেছিল, এবং তার টিপ মানে অগ্রভাগে। ম্যাকবেথ ট্রাই টু গ্র্যাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করলো সেই ছোরাটাকে ধরার। বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু সেটা বাতাসের মধ্যে মিলিয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি এ মেয়ার ফ্যান্টাজম, অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে এটা ছিল শুধুমাত্র একটা ভুতুড়ে কাণ্ড। ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন, যেটা তৈরি হয়েছিল তার উত্তেজিত এবং নিপীড়িত মস্তিষ্কের জন্য। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, যে কাজটা তিনি তার হাতে নিয়েছেন। ওভারকামিং দিস ফেয়ার, অর্থাৎ এই ভয়কে জয় করে, ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম, ম্যাকবেথ প্রবেশ করলো ডানকানের রুমের মধ্যে। অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং এক কোপে, স্লিউ মানে কেটে আলাদা করে দেওয়া, দ্য হ্যাপলেস কিং অসহায় রাজাকে কিন্তু কেটে আলাদা করে দিলেন। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, আর ঠিক সেই সময় যখন সে সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস, ওই দুজন রক্ষীর মধ্যে একজন, হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, যে কিনা ওই কামরার সংলগ্ন জায়গাতে ঘুমোচ্ছিল, লাভড ইন হিজ স্লিপ, সে ঘুমের মধ্যে হেসে উঠল জোরে জোরে। অ্যান্ড ক্রাইড আউট, এবং চিৎকার করে বলল, মার্ডার, হত্যা। ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, আর এই কথাটা শুনে দুজন রক্ষী কিন্তু তারা জেগে উঠল। বাট দেন, কিন্তু ঠিক সেই সময়, ওয়ান অফ দেম সেড, তাদের মধ্যে একজন বলল, গড ব্লেস আস, ঈশ্বর আমাদের মঙ্গল করুক। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, এবং অপরজন উত্তর দিল, আমেন। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং তারা সবাই ঘুমোতে গেল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে, ম্যাকবেথও বলতে চেষ্টা করেছিল, আমেন।
অর্থাৎ আমিন কথাটা ম্যাকবেথও বলতে চেষ্টা করেছিল, বাট দ্য ওয়ার্ড সিমড টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু মনে হলো সেই শব্দগুলো তার গলায় আটকে গিয়েছে। অ্যান্ড হি কুড নট আটার ইট, আর তিনি কিন্তু এটা উচ্চারণও করতে পারলেন না। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেইড, তিনি বুঝতে পারলেন যে তিনি একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, যে কণ্ঠ বলছে স্লিপ নো মোর, আর ঘুমিও না, ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, দিস ইনোসেন্ট স্লিপ, এই নিষ্পাপ ঘুম, দ্যাট নারিসেস লাইফ, যেটা জীবনকে পুষ্টি যোগায়, গ্ল্যামেস হ্যাজ মার্ডার্ড স্লিপ, অর্থাৎ গ্ল্যামেস কিন্তু ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ারফোর কর্ডর শ্যাল স্লিপ নো মোর, আর তাই আজকের কর্ডর কিন্তু আর ঘুমাতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর কোনোদিন ঘুমাতে পারবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, এইভাবে ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলো। হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক, যে কিনা এখন ভাবতে শুরু করেছে দ্যাট হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ, যে সে তার লক্ষ্য পূরণে, অবজেক্টিভ মানে লক্ষ্য, তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। হি কেম ইন সাচ ডিস্ট্র্যাক্টেড স্টেট, ডিস্ট্র্যাক্টেড মানে কি বিভ্রান্ত, এমন একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে তিনি ফিরে এসেছিলেন দ্যাটস হি রিপ্রোচড, যে তিনি তাকে তিরস্কার করতে লাগলেন। রিপ্রোচ মানে বকাবকি করা বা তিরস্কার করা বা গালাগালি দেওয়া। ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, তার যে দৃঢ় সংকল্পের অভাব, ওয়ান্ট অফ মানে এখানে অভাব অর্থে বোঝানো হয়েছে, সেই দৃঢ় সংকল্পের অভাবের জন্য কিন্তু লেডি ম্যাকবেথ তাকে বকাবকি করতে লাগলো। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড এবং দ্যাট স্টেন্ড দেম, এবং তাকে তিনি পাঠিয়ে দিলেন কি, তার সেই রক্তমাখা হাতটাকে ধুয়ে আসার জন্য, দ্যাট স্টেন্ড দেম, যেটা তার হাত দুটোকে ভিজিয়ে রেখেছিল। মিনওয়াইল সি টুক দ্য ড্যাগার, ইতিমধ্যেই তিনি কি করলেন, সেই তরবারিটা নিলেন, টু স্টেইন ভিজিয়ে দেওয়ার জন্য, দ্য চিক্স অফ দ্য গ্রুমস, ওই যে দুজন শহীদ ছিল তাদের গাল দুটোকে ভিজিয়ে দেওয়ার জন্য, উইথ ব্লাড রক্ত দিয়ে, ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, যাতে করে তাদের অপরাধটাকে প্রকাশ করা যায় যে হ্যাঁ অপরাধটা তারাই করেছে। ডে ব্রোক অর্থাৎ দিন হলো, ডে ব্রেক, এই ডে ব্রেক কথাটার মানে কিন্তু দিনের শুরু, দিনের শেষ নয়। অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, আর দিন শুরু হতেই বা সকাল হতেই কিন্তু সবাই দেখতে পেল যে রাজা হত্যা হয়ে গিয়েছে। অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ সোড দেয়ার আটমোস্ট গ্রিপ, যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের চরম দুঃখ দেখিয়েছিল, আটমোস্ট গ্রিফ মানে চরম দুঃখ প্রকাশ করেছিল। অ্যান্ড দ্য এভিডেন্স অফ দ্য মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস, এভিডেন্স অফ মার্ডার মানে হত্যার প্রমাণ, ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং যথেষ্টই শক্তিশালী ছিল, এগেনস্ট দ্য গ্রুম ওই শহীদদের বিরুদ্ধে। ইয়েট তবুও দ্য এন্টায়ার সাসপেশন সমস্ত সন্দেহটা ফেল আপন ম্যাকবেথের ওপরেই পড়েছিল। ডানকানস টু সন্স অর্থাৎ ডানকানের দুই ছেলে ফ্লেড ইমিডিয়েটলি তারা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডেস্ট অর্থাৎ বড় ছেলে যার নাম ছিল ম্যালকম সট ফর রিফিউজি ইন দ্য ইংলিশ কোর্ট, তিনি রিফিউজি হিসেবে আশ্রয় চাইলেন। রিফিউজি মানে কি শরণার্থী, শরণার্থী হিসেবে আশ্রয় চাইলেন ইন দ্য ইংলিশ কোর্ট, ইংল্যান্ডের রাজসভাতে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, তাহলে বড় ছেলে কোথায় আশ্রয় নিয়েছে? ইংল্যান্ডের রাজসভাতে। হোয়াইল ডানকান দ্য ইয়ংগেস্ট সন, আর অপরদিকে ডানকান যে ছিল ছোট ছেলে ফ্লাইট টু আয়ারল্যান্ড, সে কিন্তু আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং, রাজার মৃত্যুর ফলে, দ্য থ্রোন বিইং ভ্যাকেটেড যেহেতু সিংহাসন খালি রয়েছে, অ্যান্ড দ্য সন্স বিইং আনঅ্যাভেলেবল আর ছেলেদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেইমার, আর ম্যাকবেথ ছিল যেহেতু পরবর্তী দাবিদার, ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, তাকে স্কটল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। দাস এইভাবে দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স অর্থাৎ সেই তিন ডাইনি বোনের যে ভবিষ্যৎবাণী ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড, আক্ষরিকভাবে কিন্তু পরিপূর্ণ হলো। অর্থাৎ অর্থের দিক থেকে আক্ষরিকভাবে কিন্তু তাদের সেই প্রেডিকশনটা বা ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণ হয়েছে। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, ম্যাকবেথ এবং তার রানী তারা কিন্তু ভুলতে পারল না দ্য প্রফেসিস সেই ভবিষ্যৎবাণী অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওই তিন ডাইনি বোনের, দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং যে যদিও ম্যাকবেথ রাজা হবে, দ্য চিলড্রেন অফ ব্যানকো অ্যান্ড নট অফ ম্যাকবেথ
অর্থাৎ ব্যানকোর সন্তানেরা, ম্যাকবেথের সন্তানেরা কিন্তু নয়, উড বি দ্য কিং আফটার হিম, তারপরে রাজা হবে। দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড, আর এই যে ভাবনাটা যে তারা তাদের হাতটা কলুষিত করলো রক্ত দিয়ে, ডিফাইল্ড মানে কলুষিত করা, তাদের হাতটা কলুষিত করলো রক্ত দিয়ে, বাই কমিটিং রেজিসাইড, এই যে রাজ হত্যা করার মধ্য দিয়ে, অনলি টু প্লেস দ্য পোস্টারিটি অফ ব্যানকো, শুধুমাত্র ব্যানকোর উত্তরাধিকারীদেরকে আপন দ্য থ্রোন, সিংহাসনে বসানোর জন্য, হ্যাড র্যাঙ্কেলড উইদিন দেম, তাদের বিবেককে কুড়ে কুড়ে খাচ্ছিল, মানসিক পীড়া দেওয়া। র্যাঙ্কেল মানে হচ্ছে মানসিক পীড়া দেওয়া, তাদেরকে মানসিক পীড়া দিচ্ছিল। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যানকো, তাই ম্যাকবেথ স্থির করলো যে ব্যানকোকে মারতে হবে, অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, এবং শুধু ব্যানকো নয়, তার ছেলে ফ্লিয়ান্সকেও মারতে হবে, টু নালিফাই দ্য প্রেডিকশনস অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, যাতে করে আমরা বিফল করে দিতে পারি দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, ওই 3 ডাইনি বোনের যে ভবিষ্যৎবাণী ছিল। টু সোলেমনাইজ দ্য কিংশিপ, অর্থাৎ এই কাজটা সম্পাদন করার জন্য এ ব্যানকুয়েট ওয়াজ অ্যারেঞ্জড। দেখো এটা কিন্তু ব্যানকুয়েট আছে, ব্যানকুয়েট মানে ভোজ সভা, আর ব্যানকো ছিল তার বন্ধু, দুটো নামের মধ্যে কিন্তু গুলোলে হবে না। একটা ভোজ সভার আয়োজন করা হয়েছিল। অল দ্য চিফথেন্স অ্যালোন উইথ ব্যানকো অ্যান্ড ফ্লিয়ান্স ওয়ার ইনভাইটেড, সমস্ত সামন্ত রাজাদেরকে অ্যালং উইথ ফ্লিয়ান্স অ্যান্ড ব্যানকো, অর্থাৎ ব্যানকো এবং ফ্লিয়ান্সকেও নিয়ে আসা হয়েছিল, ওয়ার ইনভাইটেড, তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছিল। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড, ম্যাকবেথ নিযুক্ত করেছিল সাম হায়ার্ড অ্যাজাসাইন্স, কিছু ভাড়াটে গুন্ডা, ভাড়াটে খুনি, অ্যান্ড বিসেড দেম, এবং তাদেরকে নিযুক্ত করেছিল অন দ্য ওয়ে ব্যানকো অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস, অর্থাৎ যে রাস্তা দিয়ে ব্যানকো এবং তার ছেলের আসার কথা আছে সেই রাস্তার পাশে। দ্য অ্যাজাসাইন্স পাউন্সড আপন দেম, অর্থাৎ সেই ভাড়াটে খুনিরা তারা কিন্তু তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো, অ্যান্ড কিল্ড ব্যানকো, ব্যানকোকে হত্যা করে দিল। বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ফ্লিয়ান্স কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। মিনওয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড, ইতিমধ্যে ম্যাকবেথ এবং তার স্ত্রী কিন্তু পালন করেছিল দ্য রোল অফ পারফেক্ট হোস্ট, একজন নিখুঁত অতিথি সেবকের ভূমিকা। উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, মার্জিত অ্যান্ড গ্রেসফুল মানে মধুর আচরণের মাধ্যমে, দ্যাট কনসিলিয়েটেড, যেটা কিনা শান্ত রেখেছিল এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্যাট ব্যানকো, যারা ওই ভোজ সভাতে উপস্থিত ছিল। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি, ম্যাকবেথ সবার সাথে আলাপচারিতা করছিল, ডিসকোর্স মানে আলাপ করা, খুব স্বাধীনভাবে সবার সঙ্গে মেলামেশা করছিল, উইথ দ্য থেন্স, ওই সামন্ত রাজাদের সঙ্গে, অ্যান্ড নোবেলম্যানস, সমস্ত অভিজাত সম্প্রদায়ের মানুষদের সঙ্গে, অ্যান্ড রিগ্রেটেড, এবং তিনি অনুশোচনা করছিলেন দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যানকো, অর্থাৎ সামনে দেখা যেটা কুমিরের কান্না, ঠিক আছে, যে তার প্রিয় বন্ধু ব্যানকো সেই কিনা এত বড় একটা ভোজসভা ডেকেছি সেখানে আসেনি, কিন্তু অ্যাকচুয়ালি সেই তো তাকে মারার জন্য গুন্ডা লাগিয়েছিল। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ সন ফ্রেন্ড, আর যখনই সে তার বন্ধুর জন্য বিলাপ করছিল, হোম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যানকুয়েট, যাকে কিনা সে ওই ভোজ সভাতে খুব মিস করছিল, দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যানকো, তখন ম্যাকবেথ কিন্তু ব্যানকোর সেই ভূতটাকে দেখতে পেল, অকিউপাইং দ্য সিট, যে কিনা ওই আসনটা দখল করে আছে, রিজার্ভড ফর হিম, তার জন্য সংরক্ষিত। এখান থেকে প্রশ্ন আসবে, ব্যানকোর ভূত কোন জায়গায় বসেছিল, অর্থাৎ ব্যানকোর জন্য সংরক্ষিত যে আসনটা, সেই আসনে কিন্তু বা সেই সিংহাসনে সে বসেছিল। অ্যাট দিস হরিবল সাইট, আর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে হিজ চিক্স বিকেম হোয়াইট অ্যান্ড ফিয়ার, তার গালটা ভয়ে কিন্তু সাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে ম্যাকবেথের ভয় পাওয়ার কারণ কি? কারণ সে বুঝতে পেরেছিল যে ব্যানকোকে তো ইতিমধ্যে মেরে ফেলেছে তার ভাড়াটে গুন্ডারা, তাহলে সে এখানে কি করছে? নিশ্চয়ই এটা তার ভূত। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড, এবং তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট, আর তার চোখ দুটো সেই ভূতটার উপরে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং, অর্থাৎ রানী এবং অন্যান্য যারা অভিজাত সম্প্রদায়ের লোকেরা সেখানে দাঁড়িয়েছিল তারা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, বাট পারসিভড, কিন্তু তারা বুঝতে পারলো হিম গেজিং আপন দ্য অ্যান এমটি চেয়ার, যে তারা বুঝতে পারছে যে সে একটা ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে রয়েছে। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্র্যাকশান, তারা ভাবলো যে এটা হয়তো কোনো রকমের একটা উন্মত্ততা, ডিস্ট্র্যাকশান,
অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, আর লেডি ম্যাকবেথ কিন্তু এসে তাকে তিরস্কার করছে, গালাগালি দিচ্ছে। অ্যান্ড টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, এবং তাকে বোঝানোর চেষ্টা করলো এটা ছিল সেই একই রকমের কল্পনা, হুইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার, যার জন্য তিনি কিন্তু বাতাসে ওই ছুরিটা দেখতে পেয়েছিল হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান, যখন সে ডানকানকে হত্যা করতে গিয়েছিল। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যানকো, কিন্তু ম্যাকবেথ তখনও দেখতে পাচ্ছে সেই ব্যানকোর ভূতটাকে। অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেল মেন, এবং কারোর কথায় তিনি কোনো কান দিলেন না। অ্যান্ড কুড সে অ্যান্ড অ্যাড্রেসড দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, এবং অসংলগ্ন শব্দে তিনি সেই ভূতটার সঙ্গে কথোপকথন করতে লাগলেন। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট, লেডি ম্যাকবেথ ভয় পাচ্ছিল এই যে ড্রেডফুল সিক্রেট, এই ভয়ঙ্কর যে গোপন কথাটা উড বি ডিসক্লোজড, সেটা হয়তো প্রকাশ হয়ে যাবে। ইন গ্রেট হেস্ট ডিসমিসড দ্য গেস্ট, এবং সে খুব তাড়াতাড়ি সেই সমস্ত অতিথিদেরকে বিদায় জানালো। এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথের অসুস্থতার অজুহাত দিলেন তিনি, অ্যাজ এ ডিসঅর্ডার ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, এবং এটা এমন একটা অসুস্থতা যেটাতে তিনি প্রায়ই সমস্যায় পড়েন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তোমাদের ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে আমাদের আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।